নমস্কার। আজকে শোনাতে চলেছি পণ্ডিত বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র থেকে একটি গল্প। পঞ্চতন্ত্র তার মূল ভাষা থেকে বিভিন্ন ভারতীয় ভাষায় এবং বিদেশি ভাষায় অনুবাদিত হয়েছে। তন্ত্র শব্দটির অর্থ হল নীতি। পঞ্চতন্ত্রের গল্পগুলির মূল বৈশিষ্ট্য হল যে বেশিরভাগ গল্পতেই বনের পশু পাখিরা মানুষের মতো করে কথা বলে এবং প্রতিটি গল্পের শেষেই একটি করে নীতিকথা বা মোরাল থাকে। অনেকটা ইংরেজিতে যাকে ফ্যাবল স্টোরিজ বলা হয়ে থাকে। পণ্ডিত বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রকে 5টি ভাগে ভাগ করেছিলেন। প্রত্যেকটি ভাগ বা তন্ত্রের 5টি আলাদা আলাদা নাম আছে। যেমন প্রথম ভাগ বা প্রথম তন্ত্রের নাম মিত্রভেদ। এই মিত্রভেদের সমস্ত গল্পগুলির মূল উদ্দেশ্য হলো কিভাবে মিত্রতে বিভেদ সৃষ্টি হয় সেটিকে তুলে ধরা। আসলে রাজ্য রাজনীতির ক্ষেত্রে কিংবা অনেক সময় সাংসারিক জীবনেও কিভাবে এই নীতি প্রয়োগ করা যায় সেটিই এখানে দেখানো হয়েছে। দ্বিতীয় তন্ত্রের নাম মিত্রপ্রাপ্তি, অর্থাৎ কিভাবে ভালো বন্ধু জীবনে পাওয়া যেতে পারে সেটিই হলো এই গল্পগুলির উদ্দেশ্য। দ্বিতীয় তন্ত্রের নাম কাকলুকীয়। উলুক শব্দের অর্থ হলো প্যাঁচা। কাক আর প্যাঁচার মধ্যে চিরশত্রুতার সম্পর্ক। কিভাবে নিজেদের জীবনে এই ধরনের চিরশত্রুদেরকে চেনা যায় অথবা গুপ্ত শত্রুদেরকে চেনা যায়, তাদের থেকে দূরে থাকা যায় এবং তাদেরকে দমন করা যায়, এই গল্পগুলির উদ্দেশ্য হচ্ছে সেটিই জানানো। চতুর্থ তন্ত্রের নাম লব্ধপ্রণাশ। এই গল্পগুলিতে মূলত দেখানো হয়েছে কি করে কোনো সজীব বা নির্জীব দামি বস্তুকে বা দামি কোনো কিছুকে জীবনে পেতে গেলে সেটিকে ধরে রাখা যায় যাতে সেটি আমাদের জীবন থেকে দূরে চলে না যায়। এবং পঞ্চম তথা শেষ তন্ত্রের নাম অপরীক্ষিত কারক। এই তন্ত্রের গল্পগুলিতে মূলত দেখানো হয়েছে যে হুটহাট করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করলে তার ফলাফল কেমন বিরূপ হতে পারে। তাই ঠিকভাবে কিভাবে কাজ করে ঠিক ফলাফলকে নিজের দিকে নিয়ে আসা যায় সেইগুলি দেখানো হয়েছে এই তন্ত্রের গল্পগুলিতে। আজকের গল্পটি নেওয়া হয়েছে পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র বা প্রথম ভাগ অর্থাৎ মিত্রভেদ থেকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পপাঠ। বিষ্ণু শর্মার রচিত পঞ্চতন্ত্র থেকে নেওয়া গল্প সিংহ, উট, চিতা, শেয়াল ও কাক। সঙ্গে থাকুন। এক বনে থাকত মদতকট নামে এক সিংহ। তার ছিল কয়েকটা অনুচর, এক চিতা, এক কাক আর এক শেয়াল। সিংহ প্রতিদিনই অনুচরদের নিয়ে শিকারে বেরোতো। এক বণিকের একটা উট দল থেকে ছিটকে পড়েছিল। ঘুরতে ঘুরতে সে জঙ্গলে এসে ঢুকলো। একদিন এদিক ওদিক ঘুরতে ঘুরতে মদতকট উট দেখে থমকে গেল। এমন উদ্ভট প্রাণী আগে সে দেখেনি। অনুচরদের বলল, খোঁজ নাও তো, পশুটা বুনো না পোষা। কাক পাশেই ছিল, বলল, মহারাজ, ও হচ্ছে উট নামে এক জানোয়ার, মানুষেরা পোষে, তবে আপনার আহারের উপযুক্ত, মারুন না। সিংহ বলল, ছি ছি, ও কথা বলো না। শত্রুও যদি নিশ্চিন্ত মনে ভয়ের আশঙ্কা না করে বাড়িতে এসে উপস্থিত হয় তাকে মারতে নেই। তোমরা যাও, তাকে অভয় দিয়ে এখানে নিয়ে এসো। কি করে এলো, নাম ধাম সব জিজ্ঞেস করি। তখন শেয়াল, চিতা, কাক মিলে গিয়ে উটকে বুঝিয়ে সুজিয়ে সিংহের কাছে নিয়ে এলো। উট এসে সিংহকে নমস্কার জানিয়ে বসলো। সিংহ খুশি হয়ে তার পরিচয় জানতে চাইলে উট বলল, আমার নাম ক্রথনক, বণিকের দল থেকে ছিটকে পড়ে পথ খুঁজে বেড়াচ্ছি। মদতকট বলল, কাজ কি আর গ্রামে ফিরে গিয়ে, মোট বওয়ার কি কম কষ্ট? আমার এই বনেই নিশ্চিন্তে কচি ঘাসের তুলে ডগা খেতে পাবে। আমার সঙ্গেই থেকে যাও। সেই থেকে উট তাদের সঙ্গেই রয়ে গেল। দিব্যি খাই দায় আর ঘুরে বেড়ায়, ভয় ডর নেই কোথাও। একদিন হলো কি, মদতকটের সঙ্গে প্রকাণ্ড এক বুনো হাতির লড়াই হলো। হাতির মুষলের মতো দাঁতের মার খেয়ে খুবই জখম হলো সে। প্রাণটাই যা কোনো রকমে বেঁচে গেল, কিন্তু এক পাও আর চলতে পারে না। শরীর খুবই দুর্বল হয়ে পড়ল। মদতকট শিকার করতে পারে না, তাই তার অনুচরদেরও খাওয়া জোটে না। তারা তো অনুচর হয়েইছে সিংহের শিকার করা খাবারের ভাগ পাওয়ার জন্য, যাতে নিজেদেরকে কষ্ট করে কোনো কাজ না করতে হয়।
তাই কষ্টের আর সীমা রইল না তাদের এখন। তাই দেখে সিংহ একদিন কাক টাকদের ডেকে বলল, তোমরা একটা জানোয়ার খুঁজে বার করো, তাহলে এ অবস্থায়ও তাকে মেরে সকলের খাওয়ার ব্যবস্থা করা যায়। চারজনে তখন বেরিয়ে পড়ল, কিন্তু এদিক সেদিক অনেক ঘুরেও কোনো জানোয়ার আর দেখতে পায় না। তখন কাক আর শেয়াল পরামর্শ করতে বসলো। শেয়াল বলল, দেখ কাক, এই মিচিমিচি ঘুরে হয়রান হয়ে আর কাজ নেই। আমাদের সামনেই তো ওই ক্রথনক উট রয়েছে, তাকে মেরেই তো আমাদের ঘিরে মিটতে পারে। কাক বলল, ঠিক বলেছ, কিন্তু এ রাজামশাই যে আবার একে মারা চলবে না বলে অভয় দিয়ে রেখেছেন। শেয়াল বলল, এই শোন, আমি বুঝিয়ে সুঝিয়ে এমন ব্যবস্থা করব যাতে রাজামশাই ওকে মারেন। তোরা উটকে নিয়ে এখানে অপেক্ষা কর, আমি গিয়ে রাজামশাইয়ের হুকুমটা নিয়ে আসি। এই কথা বলে শেয়াল তক্ষুনি দৌড়ে সিংহের কাছে এসে বলল, হে মহারাজ, কোনো জানোয়ার তো পেলাম না, এদিকে খিদেই আমরা আর এক পাও চলতে পারছি না, মহারাজেরও তো পথ্য চাই। সিংহ বললে, কি আর করবে তাহলে, আজকের দিনটা উপোস দাও। শেয়াল বলল, এই একটা উপায় আছে মহারাজ, আপনি হুকুম করলে আজকের পথ্যটা ওই ক্রত্নকের মাংস দিয়েই হতে পারে। শিয়ালের এই নিষ্ঠুর কথা শুনে সিংহ রেগে গিয়ে বলল, ওরে শয়তান, আর যদি কখনো তোর মুখে এমন কথা শুনি তাহলে তক্ষুনি তোকে মেরে ফেলবো। আমি ক্রথনককে আশ্রয় দিয়েছি, অভয় দিয়েছি, আশ্রিতকে মারা মহাপাপ, জানিস না? সব দানের শ্রেষ্ঠ দান হলো অভয় দান। শিয়াল বলল, মহারাজ কথাটা ঠিকই বলেছেন, অভয় দিয়ে মারলে দোষ হয়, কিন্তু ও যদি মহারাজকে ভক্তি করে নিজেই প্রাণটি দিতে যায় তাহলে তো দোষ নেই। তাই বলছি, ক্রথনক যদি নিজেই ওকে মারতে বলে তাহলে মারবেন, এই আপনি না মারলে আমরাই না হয়, নয়তো আমাদের মধ্যেই না হয় একজনকে মারবেন। মহারাজের শরীরের যা অবস্থা, পত্তি না করে উপোস দিয়ে আর থাকা ঠিক নয়। আপনার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে আমাদেরও সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে মরতে হবে। আপনি রক্ষা পেলে তবেই আমাদের মঙ্গল। শেয়ালের মিষ্টি মিষ্টি কথা শুনে মদতকট খুশি হয়ে বলল, তাহলে করো যা ভালো বোঝো। এরপর শেয়াল আর দাঁড়ালো না, দৌড়ে এসে কাক ও চিতাকে মনের কথা জানালো। তারপর উটকে শুনিয়ে বলল, ওরে শিগগিরই চল, খিদে রোগে মহারাজের শেষ অবস্থা দেখে এলাম, তিনি ছাড়া আমাদেরকে রক্ষা করবেন। চল, তার জন্য আমরা আমাদের এই শরীর দান করব, যে করে হোক খিদে রোগ থেকে তাকে বাঁচাতে হবে। তখন সবাই ছুটে এসে চোখ ভরা জল নিয়ে মদতকটকে ঘিরে বসলো। তাদের দেখে মদতকট বলল, কি খবর, কোনো জানোয়ার টানোয়ার পেলে? সবার আগে কাক এসে বলল, বড় দুর্ভাগ্য মহারাজ, অনেক খুঁজেও কোনো জানোয়ার চোখে পড়ল না। মহারাজের তো ভর্তি দরকার, তা আজকে প্রভু আমাকে খেয়েই প্রাণ ধারণ করুন, তৃপ্তিও পাবেন, আমারও পুণ্যি লাভ হবে। এই শুনে শেয়াল বলল, ওহে কাক, তোমার এইটুকু শরীরকে মহারাজের জীবন ধারণ হবে না, তাছাড়া কাকের মাংস কুকুরের এঁটো খেতে নেই। তা তুমি প্রভুভক্তি যথেষ্ট দেখিয়েছ, সবাই তোমায় ধন্যি ধন্যি করবে। বলতে বলতে কাককে ঠেলে সরিয়ে ভক্তি ভরে গড় হয়ে শেয়াল সিংহকে বলল, আজ আমাকে খেয়ে জীবন ধারণ করুন প্রভু, আমার জীবন ধন্য হোক। শেয়ালের কথা শেষ হতেই চিতা এগিয়ে এসে বলল, আহা, ধন্য ধন্য শেয়াল ভায়া, কি প্রভুভক্তি তোমার, কিন্তু তোমার শরীরটাও তো এমন কিছু বড় না, তাছাড়া তুমি হলে নখী জন্তু, মহারাজের স্বজাতি। তুমি সরে এসো, আমি মহারাজকে নিবেদন করি। মহারাজ, আজকে আমার শরীরটা দিয়েই জীবন ধারণ করুন, আমি ধন্য হই, দয়া করে কিন্তু কিন্তু আর করবেন না। উট তার ধূর্ত সঙ্গীদের মনোভাব কিছুই বুঝতে পারল না। সে ভাবল, এরা তো দেখছি সকলেই সুন্দর সুন্দর কথা বলে প্রভুভক্তি দেখাচ্ছে, কিন্তু মহারাজ তো কাউকে মারছেন না, এবার তাহলে আমিও কিছু বলি, তখন এরাও সায় দেবে।
এই ভেবে সে এগিয়ে এসে বলল, ভাই চিতা, তুমিও তো নখী জন্তু, তোমাকে মহারাজ কি করে খাওয়াবেন? স্বজাতির অনিষ্ট করলে মহাপাপ হয়, জানো না? তুমি সরে বসো। মহারাজ, এরা কেউ আপনার আহারের যোগ্য নয়। আমার প্রাণ দিয়েই আর জীবন ধারণ করুন, আমি ধন্য হই। উটের কথা শেষ হতে না হতেই শেয়াল আর চিতা দুদিক থেকে ঝাঁপিয়ে পড়ে তার পেট চিরে ফালা ফালা করে দিল। সিংহ কিছু বুঝতে পারার আগেই তার প্রাণ চলে গেল। তারপর সবাই মিলে তাকে খেয়ে ফেলল। সিংহ ভাগ পেল অবশ্য, কিন্তু এইসব উমেদারদের জন্য সিংহ একজন বিশ্বস্ত আর সহজ সরল অনুচরকে হারালো। এই গল্প থেকে এই নীতিকথাটি বুঝতে পারা যায় যে কোনো কারণ থেকে যে শত্রুতা হয় তা হলো কৃত্রিম, তার প্রতিকার হয়। কিন্তু যে শত্রুতা স্বাভাবিক অর্থাৎ জন্মগত, তা কিছুতেই যায় না। জন্মগত শত্রু যেমন তৃণভোজী আর মাংসাশী, সবল আর দুর্বল, সরল আর কুটিল, মহৎ আর নীচ, মূর্খ বিদ্বান কিংবা স্বজন ও দুর্জন, এরা এই গল্পের মতো একজন অপরজনকে মেরে না ফেললেও কথায় আর ব্যবহারে প্রাণে জ্বালা ধরিয়ে দিতে পারে। সুতরাং চোখ বন্ধ করেই যে কোনো কাউকেই নিজের সঙ্গী বা বন্ধু করে ফেলা উচিত নয়। বন্ধু নির্বাচনের আগে এবং নিজের সময় বন্ধুকে দেওয়ার আগে খুব ভালো করে বিচার বুদ্ধি দিয়ে বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এতক্ষণ শুনলেন বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র থেকে একটি গল্প, সিংহ, উট, চেতা, শেয়াল ও কাক। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।